সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2024-25 এর ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। ইতিমধ্যে আমরা ইংরেজি এবং বাংলা অংশ আপলোড করেছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন ছিল যে হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। তো এখানে আমাদের 4টা অপশন ছিল, যার মধ্যে উত্তোলন হিসাবকে সমাপনী দাখিলার মাধ্যমে হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 2009-10 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এসেছিল। নামিক হিসাব ছাড়া মূলধন হিসাব, অগ্রিম বীমা যেমন সম্পত্তি হিসাব, অনুপর্যিত দায় হিসাব এগুলো কখনো বন্ধ করা হয় না। এরপরে বলছে একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য 15,500 টাকা, বাজার মূল্য 12,500 টাকা। বছর শেষে মজুদ পণ্যের গণনা বাদ পড়ে এটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসার মুনাফার ওপরে কী প্রভাব পড়বে। তো এখানে আমাদের 4টা অপশন ছিল। প্রথম কথা যে মজুদ পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে আমরা রক্ষণশীলতা নীতি অনুসারে যেটা কম মূল্য সেটাকে গ্রহণ করব। তাহলে এখানে বাজার মূল্য যে 12,500 সেটা হবে আমাদের এখানে মজুদ পণ্যের মূল্য, আর এটা সমাপনী মজুদ। তাহলে প্রথমে 15,500 অপশনের কোনো কাজ নাই, তাহলে ক নম্বর অপশনটা আমরা বাদ দিয়ে দেব। আর আপনার যেহেতু এখানে একটা মূল্যই নেওয়া হবে, সুতরাং পার্থক্যের কোনো সুযোগ নেই, তাহলে খ আর গ বাদ। তাহলে আমাদের থাকছে ঘ নম্বর, অর্থাৎ 12,500 টাকা বৃদ্ধি পাবে। তো বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি যে বিক্রয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে আমরা মুনাফা পাই। আর বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে এখন আমরা যদি এই ব্র্যাকেটটা তুলে দিই তাহলে বিক্রয় মাইনাস প্রারম্ভিক মজুদ মাইনাস ক্রয় প্লাস সমাপনী মজুদ সমান সমান মুনাফা। এর অর্থ সমাপনী মজুদ যত বৃদ্ধি পাবে মুনাফা তত বৃদ্ধি পাবে। যেহেতু এখানে 12,500 টাকা অন্তর্ভুক্ত করা হয়নি, এখন অন্তর্ভুক্ত করা হবে, তাহলে আমাদের সমাপনী মজুদ বৃদ্ধি পাবে। সমাপনী মজুদ বৃদ্ধি পেলে অবশ্যই মুনাফা বৃদ্ধি পাবে। আমাদের 31-এ আসি, বলছে পাওনাদারকে দেওয়া 3,520 টাকার চেক ভুলে নগদান বইতে 3,250 টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 2009-10 প্রশ্ন। তো এখানে আমাদের 4টা অপশন ছিল। তো প্রথম ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। পাওনাদারকে 3,520 টাকা দেওয়া হয়েছে। পাওনাদার যদি ব্যাংকে যায় 3,520 টাকার চেকটা ভাঙিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে চলে যাবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3,520 টাকা কমে যাবে। ব্যাংকের যিনি অফিসার থাকবে উনি ব্যাংক স্টেটমেন্ট থেকে 3,520 টাকা বাদ দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে নগদান বই লিখলাম 3,250 টাকা, অর্থাৎ আমাদের এখানে 270 টাকা আমরা কম মাইনাস করে ফেললাম। এইটাকে আমরা আবার মাইনাস করতে হবে, অর্থাৎ নগদ বই থেকে বাদ দিতে হবে 270 টাকা। আচ্ছা, এরপরে চলে আসি 32 নম্বর, বলছে মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি সঠিক কার্যকর। আচ্ছা, মূল্যস্ফীতি যখন হয় তখন জিনিসপত্রের দাম বাড়তে থাকে। তাহলে আমরা যদি লিফো পদ্ধতি ব্যবহার করি, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে দেখা যাচ্ছে যে পণ্যটা আমরা লাস্টে ক্রয় করলাম সেইটা ব্যবহার করে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারবো। তো সেই মজুদ পণ্য ব্যবহার করলে দামের সাথে সামঞ্জস্যটা ঠিক থাকবে, এই জন্য আমরা লিফো পদ্ধতি ব্যবহার করি। বাংলাদেশের আর্থিক প্রতিবেদনের মান নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 2006-07 শিক্ষাবর্ষে এসেছিল। তো প্রথমে আমরা আসি আইসিএবি, যেটা আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ। এটার কাজ আর্থিক প্রতিবেদনের মান ঠিক করা এবং সিএ ডিগ্রি প্রদান করা। আইসিএমএবির পূর্ণরূপ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এর কাজ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের উপর স্পেশালাইজ ডিগ্রি দেওয়া। আর বিসেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা বাংলাদেশের মুদ্রা বাজার, যেটা আর্থিক বাজার, যেটা শেয়ার বাজার, সেটা নিয়ন্ত্রণ করে। বিআইবিএম আপনার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যাংক সংক্রান্ত কার্যক্রম তারা করে থাকে। তো এখানে আইসিএবি হবে উত্তর। 30 নম্বর বলছে যে নেট বিক্রয় এবং মোট মুনাফার পরিমাণ যথাক্রমে 30,000 টাকা এবং 6,000 টাকা।
ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 2014-15 শিক্ষাবর্ষে এসেছিল। আমাদের প্রথমে আগে আমরা ক্রয় মূল্য বের করব, যে 30,000 টাকা থেকে 6,000 বাদ দিলে 24,000 টাকা। তাই ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 6,000 বাই 24,000 গুণন 100 অর্থাৎ 25%। 35 বলছে যে একটি মেশিনের ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, পরিবহন খরচ 50,000 টাকা, সংস্থাপন ব্যয় 20,000 টাকা, প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 35,000 টাকা। ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত হবে? তাহলে এখানে আমাদের প্রথমে মেশিনের মোট অর্জন মূল্যটা আমরা বের করব 5,50,000 আর 20,000 সংস্থাপন ব্যয়, মোট হচ্ছে 5,70,000 টাকা। আর অবচয়ের হারটা হবে হচ্ছে আপনার 100কে আমরা 4 বছর দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 50%। তাহলে প্রথম বছরের অবচয় হবে হচ্ছে 5,70,000-এর আপনার 50% যদি আমরা করি 2,85,000। দ্বিতীয় বছরেরটা হবে এই 5,70,000 থেকে 2,85,000 বাদ দিয়ে যেটা থাকবে তার 50%, অর্থাৎ 1,42,500 টাকা। তো এইটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে 36 বলছেন নিচের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? এখানে প্রত্যক্ষ কাঁচামাল যেটা রয়েছে সেটা রূপান্তর ব্যয়ের অংশ নয়, এটা হচ্ছে আপনার মুখ্য ব্যয়ের অংশ। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 17-18 শিক্ষাবর্ষে এসেছিল। 37 বলছেন নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়? ডিরেক্ট মেথডে যদি আমরা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী তৈরি করি, তবে সরবরাহকারীকে নগদ কত টাকা প্রদান করা হয়েছে সেটা বের করতে হয়। আচ্ছা, এরপরে আসি, বলছে একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:1 অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলো। বন্টনকৃত এই শেয়ারকে কী বলা হয়? এটা একটু কনফিউশন সৃষ্টি করে, যেহেতু অনুপাত দেওয়া আছে, অনুপাত থাকলে আমরা রাইট শেয়ার মনে করি। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 শিক্ষাবর্ষের প্রশ্ন। তো এটা হবে হচ্ছে বোনাস শেয়ার, কারণ হচ্ছে এখানে বিনামূল্যে কথাটা বলছে, বিনামূল্যে দেওয়া হলে সেটা হবে বোনাস শেয়ার। আর রাইট শেয়ার হচ্ছে একটা নির্দিষ্ট অনুপাতে সংরক্ষণ করা হয় শেয়ার। এরপরে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা করলে কি হবে? তো অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা হচ্ছে আপনার অনুপার্জিত আয় কমে যাবে, অর্থাৎ দায় কমে যাবে আর রাজস্ব বেড়ে যাবে। আচ্ছা, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশনের প্রশ্ন। কালান্তিক মজুদ রক্ষণ পদ্ধতিতে একজন বিক্রয়কারীর কোম্পানির হিসাব খতিয়ানের নিচের কোন হিসাবটি থাকবে না? এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থাকবে না, এটা থাকবে হচ্ছে নিত্য মজুদ পদ্ধতিতে। তারপরে 41 বলছে প্রারম্ভিক মজুদ পণ্য 10,000 টাকা, পণ্য ক্রয় 32,500 টাকা, সমাপনী মজুদ 9,500 টাকা, মোট লাভ ব্যয়ের 20%। বিক্রয়কৃত পণ্যের ব্যয় কত? তা বিক্রয়কৃত পণ্যের ব্যয় আমরা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ করলে হয়ে যাবে, অর্থাৎ 33,000 টাকা হবে এই প্রশ্নের উত্তর। এরপরে আমরা 42-এ আসি, বলছে একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন ধরনের হিসাব অনুপস্থিত থাকে? এখানে হবে হচ্ছে নামিক হিসাব, মানে আয় ব্যয়বাচক হিসাব। আলী কোম্পানির 500 টাকার সাপ্লাইজ ক্রয় ভুলবশত সাপ্লাইজে 5,000 টাকা ডেবিট, নগদানে 5,000 টাকা ক্রেডিট করা হয়েছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে নগদানে 5,000 টাকা ক্রেডিট করা হয়েছে 500 টাকার বদলে, তাহলে 4,500 টাকা কমে যাবে, আর সাপ্লাই 4,500 টাকা বেড়ে যাবে। তার মানে এটা হবে হচ্ছে নগদ কম দেখানো হবে আর সাপ্লাইজটা বেশি দেখানো হবে। 44 বলছে মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবেলার জন্য অবচয়ের কোন পদ্ধতি সুবিধাজনক? এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ হচ্ছে যে এগুলো রিয়েল এস্টেট বিজনেস যেগুলো রয়েছে, মানে আপনার বিল্ডিং, এগুলোর ক্ষেত্রে কাজে দেয়। কারণ হচ্ছে সেখানে একটা বিল্ডিং 5 বছর বা 4 বছর পরে কত টাকা মূল্য থাকবে সেইটা অনুসারে দাম নির্ধারণ করা হয়। মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কিত কোনটি? এটা হবে হচ্ছে মুনাফা, কারণ মুনাফা না হলে মূলধনের সুদ দেওয়া হবে না। 46 বলছে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে মজুদ পণ্য মূল্যায়ন করা হয়? রক্ষণশীলতা নীতি অনুসারে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা লেখা হয়। 47 ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটা? নগদ বাট্টা। নগদ বাট্টা নিলে আমাদের হচ্ছে দেনাদারের পরিমাণ যদি কমে যায়, আর নগদ বাট্টা যদি আমরা দেই তাহলে দেনাদারের পরিমাণ কমে যায়, আর পেলে পাওনাদারের পরিমাণ কমে যায়, সেই ক্ষেত্রে এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। এবং 48 বলছে প্রকৃত জাবেদা বই কোনগুলো? প্রকৃত জাবেদা বই হবে যে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা।
প্রকৃত জাবেদা আমরা সমন্বয়, সংশোধনী, সমাপনী, প্রারম্ভিক এই চারটা হচ্ছে প্রকৃত জাবেদা। আর বিশেষ জাবেদার মধ্যে রয়েছে আপনার ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, আর হচ্ছে নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা। তো এই পর্যন্তই ছিল হিসাব বিজ্ঞান। তো যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই আশা করছি। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।